সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতে চাকরি নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশি কর্মীদের ভিসা দেবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার উপরও জোর দেন। সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। দেশের ব্যাংক খাতে দুরবস্থার জন্য যারা দায়ী তারাই এ খাতের নীতি নির্ধারণ করছে বলে অভিযোগ করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বৃহস্পতিবার সকালে ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত বাজেট আলোচনায় তিনি এই অভিযোগ করেন। এ সময় সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সুশাসনের অভাবে ব্যাংক সহ দেশের অর্থনীতির মূল পিলারগুলোই নড়বড়ে হয়ে গেছে। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক অস্থিরতার সময়ে আগামী অর্থবছরের বাজেট, এই শিরোনামে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর এই আলোচনা, যাতে বক্তারা বলেন প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি প্রবৃদ্ধি এবং রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। তবে বাজেটের এই আলোচনায় ঘুরে ফিরেই আসে ব্যাংকিং খাতের নানা অনিয়মের কথা। রাষ্ট্রে যদি এইভাবে অর্থনীতিকে লুণ্ঠন চলে, সেই দায়ভার ব্যবসায়ীদের কেন গড়ে হবে? একটা ব্যাংকের 60% টাকা 6 জন ব্যক্তির কাছে লুণ্ঠিত হয়ে গেল, আর বাকি টাকা 1 কোটি গ্রাহকের কাছে। সেই ব্যাংকের এমডি 5 বার তার এক্সটেনশন হয়, তাদের কারণে হয়। বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ঠিক করতে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। যারা এই ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি, তারাই তো আবার বিভিন্নভাবে এই ব্যাংকের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। ব্যাংকের পরিচালকরা আছেন, ব্যাংক খাতের বাইরেও বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা বাইরে থেকে এসে এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে নজরদারি করে তাদের উপরে অনেক ধরনের কিন্তু নীতিমালা চাপিয়ে দিচ্ছেন। এ সময় সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ভূমিকা রাখছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ দেশটা যেটা হয়েছে এখন 50 বছর পর, বেসিক স্ট্রাকচার, একটা পতাকা, জাতীয় সঙ্গীত, একটা ভূখণ্ড, খুব আমরা গর্ব। তার ভেতরে যে পিলারগুলো নড়বড়ে, পিলারগুলো কি? ব্যাংক, বাজার, স্টক মার্কেট, এইগুলো, তারপর রেগুলেটরি বডিজগুলো, নিয়ন্ত্রণের ওপর, এইগুলো হলো আমাদের অন্যতম। এগুলো সবই দুর্বল। তা আপনি ইমপ্লিমেন্ট করবেন কি দিয়ে? এছাড়া বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়াতে সৎ করদাতারা কর দিতে নিরুৎসাহিত হবেন বলেও মন্তব্য করেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। বৃহস্পতিবার এমনটি জানিয়ে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, এখন বেনজিরের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে মামলা করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত হাতে এসেছে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন, যা বর্তমানে চলমান আছে। ইতিমধ্যে বেনজির ও তার স্ত্রী এবং 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে অনুসন্ধানে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদকের আইনজীবী। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তির আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশনের এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট প্রাইমা ফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি স্পষ্ট করে দুদকের আইনজীবী জানান, আদালত কর্তৃক বেনজির ও তার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ এবং তা জব্দ করার মাধ্যমে প্রাথমিক প্রমাণ মেলে তারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, অপরাধলব্ধ সম্পদ জব্দ করা হয় যখন দেখা যাচ্ছে এখানে অপরাধের আলামত পাওয়া যায়। অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ সম্পত্তির আলামত পাওয়া গেছে বলেই কিন্তু জব্দ করেছে, এবং দুদক চাইলেই কিন্তু আদালত জব্দ করতে বাধ্য না, সেটা আদালতের কাছেও প্রতীয়মান হয়েছে
ওইটা যদি আমরা জব্দ এই মুহূর্তে না করি, পরবর্তীতে এটা রাষ্ট্র পরে বাজেয়াপ্ত করা যাবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা এবং সম্পত্তি জব্দের আদেশের মধ্যেই দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় 60 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ভ্যাটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান যেন বিদেশ যেতে না পারেন সেই নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই আবেদনের শুনানি শেষে ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় 60 দিনের নিষেধাজ্ঞা দেন বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসাইন। 4টি মোবাইল অপারেটর কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের করে দুদক। সেই অভিযোগে বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থের কারণে রাষ্ট্রের 152 কোটি টাকা ক্ষতি করে সুদ মওকুফ করেন ওয়াহিদা রহমান। তদন্তের সময় তিনি যেন দেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চাওয়া হয়। ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার চরম ভোগান্তিতে পড়েন ঈদের ঘরমুখী মানুষ। বিশেষ করে সদরঘাটে নৌপথের যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। কর্মদিবসের শেষ দিনের কাজ শেষ করে সদরঘাটে নৌপথের যাত্রীরা ভিড় করেন। ঈদ উপলক্ষে 41 রুটে চলাচল করেছে শতাধিক বিশেষ লঞ্চ। এদিকে রেল সড়ক পথেও ঢাকা ছেড়েছে ঘরমুখী মানুষ। মিজান রহমানের রিপোর্ট। কর্মদিবসের শেষ দিন সদরঘাটে নৌপথের যাত্রীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে ছুটে যান তারা। অতিরিক্ত যানজটের কারণে গুলিস্তান থেকে অনেককে আসতে হয়েছে পায়ে হেঁটে। দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ভিজতে ভিজতে সদরঘাটে পৌঁছান তারা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির অনুভূতি পথের ভোগান্তি যেন ভুলিয়ে দিয়েছে। বিচ্ছে আসছি তো গাড়ির দাও পলে কিনে রাস্তা মাঝখানে পলি পেঁচায় নিয়ে আসছি এই আর কি। যেভাবে যাত্রী চাপ পড়ছে এখন, এতে মনে করেন প্রত্যেকটা লঞ্চে আজকে সবাই আতঙ্ক। পথে আসার সময় যে বৃষ্টি পরিমাণ, একবারে গুলিস্তান থেকে হেঁটে হেঁটে আইছি। ভোগান্তির কোনো শেষ নাই, যেরকম গরম, বৃষ্টি এবং জাম। পদ্মা সেতুর কারণে কয়েক বছর ধরে সদরঘাটে যাত্রীদের ভিড় কিছুটা কম। ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল সার্ভিস চলবে আগামী 23 জুন পর্যন্ত। রাস্তাঘাট পুরো ব্লক, একদিকে জাম গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত, আর একদিকে হচ্ছে আপনার গাড়ি পাওয়া যাচ্ছে না। বাড়ি টানে নারী টানে মায়ের টানে বাড়ি যাব। তো ইতিমধ্যে প্রচুর বৃষ্টি ছিল, তো কেবিনে সব কিছু রেখে আর কি মায়ের জন্য ফল ফলাদি নেওয়ার জন্য আসছি। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনেও ছিল যাত্রীদের ভিড়। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির স্বপ্ন সবার চোখে মুখে। সেজন্যই সব কষ্ট সইতে রাজি ঘরমুখী মানুষ। ঠেলে ঠুলে বাসায় যাওয়া, তারপরে বাসায় গিয়ে বাসার মানুষের সাথে ঈদ উদযাপন করাটা মানে একটা স্বস্তির, অনেক শান্তির আর কি। ঈদের ছুটিতে সবার তো মনে করেন ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য বাড়িতে যাইতে হয়। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল রেলের যাত্রীদের। আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি আসিয়ে ট্রেন পাইছি, কারণ অতীতে এইরকম কোনো রেকর্ড নাই। আজকে আমি যখন সকালবেলা আসলাম তখন আমি দেখলাম যে ট্রেনটা আগে থেকেই স্ট্যান্ডিংয়ে আছে। এদিকে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। যাত্রাপথে মলম পার্টি, ছিনতাই চক্র থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ঈদযাত্রার খবর জানতে যাচ্ছি গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আজকে সড়ক পথে চিত্র আপনি কেমন দেখছেন? কথা পবিত্র ঈদুল আজহা করতে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। আজ ছুটির দিন শুক্রবার হওয়াতে ঈদের বাকি কিন্তু আর মাত্র 2-1 দিন। এই জন্য হচ্ছে যে যেভাবে পারছেন বাড়িতে ছুটছেন। আমি এইমাত্র আছি আমি এখন আছি গাবতলীর বাস টার্মিনালের এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ যাচ্ছে। গতকাল রাত থেকেও কিন্তু বাস টার্মিনালগুলোতে সায়দাবাদ
তারপরে গাবতলী এইসব জায়গায় কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। তার থেকে এখন সকাল থেকেই কিন্তু যানজটের গাড়ির কিন্তু বেশ চাপ রয়েছে। আমি আপনাকে এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর মানুষ কাউন্টারে দেখা যাচ্ছে তারা টিকিট দেখছেন, কিনছেন, আবার কেউ কেউ টিকিট যাচাই বাছাই করছেন। এর কারণ হচ্ছে তারা অভিযোগ করছেন যে কোনো বাস থেকে কিন্তু কোনো বাস কিন্তু বেশি ভাড়া আদায় করছেন, যেই ভাড়া তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, মানে স্বাভাবিকের থেকে। ঈদের বাড়তি ভাড়ার জন্য অন্যান্য যেটি বলছেন বাসের লোকজন, যেটি বলছে যে ভাড়া বেশি আদায় করা হয়নি, যেটি তারা বলছেন যে ভাড়া আগে সাধারণভাবে ভাড়াটা নর্মালভাবে ভাড়া কম আদায় করা হয়, কিন্তু ঈদের ক্ষেত্রে স্বাভাবিক ভাড়াটা আদায় করা হয়, যার কারণে সেটি বেশি দেখানো হচ্ছে। এখন এখানে বাসের চাপ আছে, এখানে মানুষ ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে। আমি কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে প্রচুর এখানে বাইকেও মোটরসাইকেলে করেও কিন্তু মানুষ ফিরছে, অর্থাৎ যে যেভাবে পারছেন বাড়িতে ঈদুল আজহা করতে ফিরছেন। কথা এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদে ঘরমুখী মানুষ ও অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজও যানবাহনের ধীর গতি। যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে। সকালে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ভোররাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌংলি এলাকায় উত্তরাঞ্চলগামী লেনে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। সকালে ময়মনসিংহ লিংক রোডের এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাক বিকল হয়। ফলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে রসুলপুর এলাকা পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার জুড়ে যানবাহনের জট দেখা দিয়েছে। ওদিকে চাপ নেই ঢাকা আরিচা মহাসড়কে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথেও যাত্রীদের বাড়তি কোনো চাপ নেই। এ বিষয়ে আরো জানতে এখন যাচ্ছি টাঙ্গাইল মহাসড়কে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কেমন দেখছেন আমাদের জানান। ফারজানা, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু এখন প্রায় ২০ কিলোমিটারেই থেমে থেমে গাড়ি চলছে, কারণ গাড়ির প্রচন্ড চাপ। আপনি জানেন গত রাত থেকেই কিন্তু উত্তরবঙ্গগামী লেনে প্রচন্ড গাড়ির চাপ শুরু হয়, যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আরেকটি কথা বলে রাখতে চাই যে পুলিশ সহ বিভিন্ন সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে এই মহাসড়ক নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু আগেই আশঙ্কা করেছিলেন যে মহাসড়কে যদি কোনো সড়ক দুর্ঘটনা বা গাড়ি বিকল হয় তাহলে যানজটের সৃষ্টি হবে। এবং আজকে কিন্তু সেটাই প্রমাণ হলো যে এই মহাসড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনার কারণে আজকে এই যানজটের এই অবস্থা এবং যানবাহনের এই চাপ। ফারজানা, আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে যে গাড়িগুলো উত্তরবঙ্গে যাচ্ছিল, সেই গাড়িগুলো কিন্তু আজকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর হয়ে ভুয়াপুর লিংক রোড হয়ে এলাঙ্গা হয়ে আসছে, যার কারণে ঢাকাগামী যে লেন, এই লেনে কিন্তু তেমন চাপ নেই। চাপ রয়েছে উত্তরবঙ্গে লেনে। আর উত্তরবঙ্গে এই লেনে কিন্তু যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রচুর সংখ্যক ব্যক্তিগত যানবাহন চলাচল করছে, মোটরসাইকেল যাচ্ছে, অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে ঘরমুখী হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ চিত্র। ফারজানা, আমরা জানছিলাম মহাসড়কের যান চলাচলের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাকিবের 50, রিশাদ মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জিতল বাংলাদেশ। তাই ম্যাচ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি জুড়ে ছিল বাঁধ ভাঙা উল্লাস। আগের ম্যাচের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন বুনছেন দর্শকরা। এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যেতে পারবে লাল সবুজরা, এমনটাই আশা করছেন ভক্তরা। আরও জানাচ্ছেন আবির আহমেদ। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের জয় যেন ভক্তদের মাঝে এক নতুন আশা জাগিয়েছে। আগের 2 ম্যাচে ফ্লপ সাকিব, এদিন ব্যাট হাতে দুর্দান্ত।
ম্যাচ সেরা হয়ে জয় উপহার দিলেন দলের সবচেয়ে বড় তারকা। মনে হয় বাংলাদেশ ভালোই করবে। আজকে যে ম্যাচটা জিতছে এ থেকে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ম্যাচগুলো আমরা ধাপে ধাপে যেতে পারবো ইনশাআল্লাহ। সাকিবকে নিয়ে অনেক কথাবার্তা হইতেছিল, সাকিব আজকে সেটা দেখা দিছে। ৬৪ রানের ইনিংসটাই আজকে ম্যাচ ইনিংস। আগের ম্যাচের ভুলগুলো নিয়ে ক্ষোভ রয়েছে দর্শকদের মাঝে, তবে ধারাবাহিকভাবে খেললে চলমান বিশ্বকাপ আসরে ভালো কিছু সম্ভব বলে আশা তাদের। এবারের মতো যে শান্ত আবার খেলে তাহলে তাকে বাধ্য দেওয়া উচিত। তার থেকে ভালো ক্যাপ্টেন আমরা মাহমুদুল্লাহকে চাই। মাহমুদুল্লাহ যদি ক্যাপ্টেন্সি করতো তাহলে এত হার আমরা দেখতে পেতাম। বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা তারা এখানে আসলে আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, যেটা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের প্রতিটি ম্যাচে এমন জয়ের উচ্ছ্বাসে মেতে উঠতে চান ভক্তরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চিরচেনা ভোগান্তির বদলে এবার রাজধানী থেকে ট্রেনে ঈদযাত্রা অনেকটাই স্বস্তির। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়। কয়েকটি ট্রেন 15 থেকে 20 মিনিট বিলম্ব করলেও তাকে দেরি বলতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে বাসেও মানুষের ভিড় বাড়ছে, বাড়তি ভাড়া নেবার অভিযোগও করেছেন অনেকে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। ঈদের মৌসুমে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের এমন ছবি দেখে বোঝা মুশকিল এটি আসলেই ঈদযাত্রার ট্রেন কিনা। কিন্তু বাস্তবতা হলো এবারের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে টিকিট ছাড়া স্টেশনের ভেতরেই প্রবেশ করতে পারছেন না কেউ। 3 ধাপে টিকিট চেক করে স্টেশনে প্রবেশ করতে পারছেন সবাই। ফলাফলে ট্রেনের ছাদ তো নই, ভেতরের সিট ছাড়া তেমন কেউ নেই বললেই চলে। না, তেমন কোনো হয়রানি হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। কিষণ যাইতে কোনো ভোগান্তি নাই, আরামদায়কভাবে যাইতেছি। ট্রেনের টিকিট আমরা 1 সপ্তাহ আগে করছি, তো কোনো সমস্যা হয় নাই। ভোগান্তি নেই তেমন একটা। আবার যে সময় ট্রেন ছেড়ে যাবার কথা তার কাছাকাছি সময়ে ছেড়ে যাওয়ার স্বস্তি আছে অনেকের মাঝে। এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ও ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। সার্বিক বিষয় যদি বলি, যে এক কথায় সম্মানিত যাত্রী ধরনের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্য করতে বাংলাদেশ রেলওয়ে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ভিড় আছে ঘরমুখী মানুষের। বরাবরের মতোই বাড়তি ভাড়া নেবার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। একটু বেশি মনে হয়েছে, কিন্তু অনলাইনেরটাই আসলে মানে এক্সট্রা কোনো কাউকে দিয়ে থার্ড পার্টিকে দিয়ে মানে টিকিট কাটতে হয়নি। টিকিট পাইনি, তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার নেই। আমরা ভাড়া বিআরটিএ চার্জ করছে 644 টাকা এরকম, আমরা 600 টাকা টিকিট বিক্রি করছি। ভাড়া বাড়তি হলো কোত্থেকে? শনিবার বাস ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন আহমেদ সুমন। কথা বলছি তার সাথে। মইনুদ্দিন, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? এছাড়া শিমুলিয়া নৌ রুটের চিত্র আমাদের জানাবেন। হ্যাঁ ফারজানা, আমি আছি বঙ্গবন্ধু মহাসড়ক, যেটাকে ঢাকা মাওয়া হাইওয়ে বলতো। এখন পদ্মা সেতুর ঠিক অদূরে 8 কিলোমিটার দূরে আমার অবস্থান, এবং আজকের চিত্র সকাল যে চিত্রটা ছিল বর্তমানে এর থেকে আরো বেড়ে গিয়েছে। এখন 10 কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। আমি দেখানোর চেষ্টা করি, আমার যে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভার উপর থেকে যেই এই গাড়ির সারি, দীর্ঘ সারি, এটি হলো পদ্মা সেতুর অভিমুখে টোল প্লাজার দিকে যাবে, পার হয়ে দক্ষিণবঙ্গের 21টি জেলার যে দ্বার প্রান্ত, সেই প্রান্ত দিয়ে পার হবে। এখানে ছোট বড় বাস এবং ট্রাক সবগুলির সংখ্যায় বেশি। এটি এখন 10 কিলোমিটারে যানজটে দাঁড়িয়েছে বলে আমাকে জানিয়েছে টিএসআই, ট্রাফিক ইন্সপেক্টর। এর একটি কারণ, গতকাল রাতে যে পদ্মা সেতুর ওয়েট স্কেল রয়েছে, ওয়েট স্কেল যেই ট্রাক রয়েছিল, তার ট্রাকের আস্তে ধীর গতিতে পারাপারের কারণে এই যানজট মহাসড়কে চলে আসে। এটি এখনো বিদ্যমান, এবং ঈদের ঘরমুখী ছুটিতে যে মানুষের যানজট ছিল, যে মানুষজন চাপ ছিল দক্ষিণবঙ্গগামী, সেগুলি এখন ছোট ছোট গাড়ি নিয়ে পাড়ি দিচ্ছে, যার জন্য একসাথে অনেক গাড়ি আসাতে এখানে দীর্ঘ সময় দেখা দিয়েছে এই যানজট। এছাড়া অন্যান্য সড়ক, যে শিমুলিয়া ঘাটে নৌ রোড বন্ধ রয়েছে এই পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে, এখানে কোনো কিছু নাই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে জানছিলাম ঘরমুখী মানুষের খবর। রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন।
শাওন কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম কি বেড়েছে আর সবজি সহ অন্যান্য মুদি পণ্যের দাম কেমন আমাদের জানান। ফারজানা, কোরবানির ঈদের আগে প্রতি বছরই আমরা যেটি দেখি যে আসলে এই সময় মশলার চাহিদা বাড়ে, সব ধরনের মশলার। সেক্ষেত্রে প্রতি বছরই আমরা দেখছি যে দামটা বেড়ে যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রতি বছর আমরা দেখি যে কোরবানির এক সপ্তাহ আগে বা 3 দিন 4 দিন আগে দামটা বেশি বাড়ে। তো সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন এসেছে। এবার যা দাম বাড়ার সেটি 15-20 দিন বা 1 মাস আগেই সব পণ্যের দাম বাজারে বেড়ে গেছে। যেমন এলাচের কথাই যদি আমরা বলি, মাসখানেক আগেও ভালো মানের যে এলাচ, যেটি 2500 বা 3000 টাকা করে কেজি বিক্রি হয়েছে, তো সেই এলাচের এখন দাম পৌঁছেছে 4000 টাকার ওপরে, 4 থেকে 4500 টাকা। আর সাধারণ মানের যে এলাচ, যেটি হয়তো 2000 বা 2500 টাকা আগে বিক্রি হয়েছিল 15-20 দিন আগেও, সেটি এখন দাম বেড়ে 3000 টাকা ছাড়িয়ে গেছে। আর এর বাইরে গোলমরিচ, যেটি সারা বছর 700-800 টাকা কেজি বিক্রি হয়, যেটি এখন 1000-1100 টাকায় কেজি বিক্রি হচ্ছে। দারচিনি 450-500 টাকার দারচিনি এরই মধ্যে 500 টাকা, 550 থেকে 600 টাকায় পৌঁছেছে। তবে জিরার দামটা বেশ কিছুদিন ধরেই ওঠানামা করছিল। মাঝখানে মাসখানেক আগে জিরার দাম কিছুটা কমে 600-650 টাকা হয়েছিল, সেটি আবার এখন একটু আমরা দেখছি যে বাড়ছে, বা 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। আর এর বাইরে এই সময়ে পেঁয়াজ, রসুন, আদা এই জিনিসগুলোরও আসলে চাহিদা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরে আসলে একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছে, 80 থেকে 90 টাকা মানভেদে। তো সেরকম দামই বিক্রি হচ্ছে। আর আদার দামটা কিছুটা বাড়তি, দেশি এবং আমদানি করা দুটোই 300-320 এরকম দামে আসলে কেজি বিক্রি হচ্ছে। আর সবশেষ একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে রসুনের দামের আমরা দেখছি যে খুব বেশি ওঠানামা নেই। আমদানি করা রসুন আমরা যেটি দেখছি যে 220 টাকায় কেজি বিক্রি হচ্ছে। তো ফারজানা, এই ছিল মোটামুটি আসলে মশলার বাজারের সবশেষ খবর। আমরা জানছিলাম ঈদের আগে রাজধানীর বাজার পরিস্থিতির খবর। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, যদিও দাম বাড়তি হাঁকার অভিযোগ করেছেন ক্রেতারা। সেই খবর জানতে যাচ্ছে তেজগাঁও পশুর হাটে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, হাটে পশু কেমন উঠেছে আর এই মুহূর্তে বিক্রেতারা দাম কেমন হাঁকছেন আর বিক্রি বা কেমন হচ্ছে আমাদের জানান। ফারজানা, ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বেশিরভাগ হাটগুলোই রাত থেকেই জমে উঠেছে। সকালে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এবং এই দিন থেকেই মূলত ক্রেতাদের সমাগম বাড়বে এমনটা প্রত্যাশা করছিল বিক্রেতারা, এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা আসছেন, তারা দাম মূলত যাচাই করছেন। তবে বিক্রি এখনও খুব একটা শুরু হয়নি বলে আমরা জানতে পারছি। আমরা যদি একটু দামের কথা, আপনি বলছিলেন যে চড়া দাম চাচ্ছে, ঠিক তাই বিক্রেতারা কিন্তু এখনও গরুর দাম এবং কোরবানির অন্যান্য পশুর দাম কিন্তু চড়া দাম চাচ্ছে। আপনাদেরকে যদি একটু দাম নিয়ে কিছু আইডিয়া দেই, সেখানে দেখতে পাচ্ছেন যে পর্দায় যে গরুটি দেখতে পাচ্ছেন প্রায় 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা এই ধরনের গরুর দাম চাওয়া হচ্ছে, যেখানে ক্রেতারা চাচ্ছেন যে 1 লাখ থেকে 1,10,000 তারা কিনতে পারেন কিনা। এছাড়া এর থেকে কম মূল্যের যেই কম আকারের যেই গরুগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকা চাচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা সেখান থেকেই অভিযোগ করছেন মূলত যে তাদের যেই ন্যায্য মূল্য পশুর, সেই ন্যায্য মূল্যর বিষয়টি কিন্তু বিক্রেতারা উপেক্ষা করেই কিন্তু তারা এই ধরনের দাম চাচ্ছে এমনটা বলছেন। এছাড়া বড় আকারের গরু যেগুলো রয়েছে সেগুলো 3 থেকে 3.5 লাখ টাকা চাচ্ছে এমনটা আমাদেরকে ক্রেতারা বলছেন, এবং ক্রেতারা বলছেন যে দাম এখনও নাগালের বাইরে, অর্থাৎ আগামীকাল পরশু হয়তো বিক্রি বাড়ার সাথে সাথে দামও কিছুটা কমে আসবে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতারা। এছাড়া আপনাদেরকে যদি অন্যান্য হাটের কথাও বলি, এই তেজগাঁ হাটের মতো কিন্তু অন্যান্য হাটেও এখনও পর্যন্ত বিক্রি খুব একটা জমে ওঠেনি। ধীরে ধীরে হয়তো বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যাও বাড়বে এবং বিক্রির সংখ্যাও বাড়বে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতা সবাই। তো এই ছিল আমার কাছে কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ। জানছিলাম রাজধানীর কোরবানির পশুর হাটের খবর।
বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ মারা গেছেন। গত 2 মাস ধরে অসুস্থ হয়ে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ ভোরে মারা যান মেজর জেনারেল আব্দুর রশিদ। বাদ জুম্মা মিরপুর ডিওচেস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজার পর সেনানিবাসের কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগেও চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। বিভিন্ন চ্যানেলের টক শোগুলোতে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত মুখ। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যানও ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চিরচেনা ভোগান্তির বদলে এবারে রাজধানী থেকে ট্রেনে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়। কয়েকটি ট্রেন 15 থেকে 20 মিনিট বিলম্ব করলেও তাকে দেরি বলতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে বাসেও মানুষের ভিড় বাড়ছে, বাড়তি ভাড়া নেবার অভিযোগও করেছেন অনেকেই। আরও জানাচ্ছেন আবির আহমেদ। ঈদের মৌসুমে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের এমন ছবি দেখে বোঝা মুশকিল এটি আসলেই ঈদযাত্রার ট্রেন কিনা। কিন্তু বাস্তবতা হলো এবারের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে টিকিট ছাড়া স্টেশনের ভেতরেই প্রবেশ করতে পারছেন না কেউ। 3 ধাপে টিকিট চেক করে স্টেশনে প্রবেশ করতে পারছেন সবাই। ফলাফলে ট্রেনের ছাদ তো নয়, ভেতরের সিট ছাড়া তেমন কেউ নেই বললেই চলে। কোনো হয়রানি হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। কোনো ভোগান্তি নাই, আরামদায়কভাবে যাইতেছি। ট্রেনের টিকিট আমরা 1 সপ্তাহ আগে করছি, তো কোনো সমস্যা হয় নাই। ভোগান্তি নেই তেমন একটা। আবার যে সময় ট্রেন ছেড়ে যাবার কথা তার কাছাকাছি সময়ে ছেড়ে যাওয়ায় স্বস্তি আছে অনেকের মাঝে। এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ও ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। সার্বিক বিষয় যদি বলি, যে এক কথায় সম্মানিত যাত্রী ধরনের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যভাবে করতে বাংলাদেশ রেলওয়ে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ভিড় আছে ঘরমুখী মানুষের। বরাবরের মতোই বাড়তি ভাড়া নেবার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। একটু বেশি মনে হয়েছে, কিন্তু অনলাইনেরটাই আসলে মানে এক্সট্রা কোনো কাউকে দিয়ে থার্ড পার্টিকে দিয়ে মানে টিকিট কাটতে হয়নি। টিকিট পাইনি, তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার নেই। ভাড়া বিআরটিএ চার্জ করছে 644 টাকা এরকম, আমরা 600 টাকা টিকিট বিক্রি করছি। ভাড়া বাড়তে হলো কোত্থেকে। শনিবার বাস ট্রেনে ঘরমুখ মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 1 বছরের মধ্যে বিএনপির কাউন্সিলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, শিগগিরই সহযোগী সংগঠনগুলোর কমিটি দেয়া হবে, যেখানে তরুণদের প্রাধান্য দেওয়া হবে, মূল্যায়ন করা হবে আন্দোলন সংগ্রামের ভূমিকা। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন মির্জা ফখরুল। এমরুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে বিলুপ্ত করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটিও। এছাড়া ভেঙে দেওয়া হয়েছে ছাত্রদলের ঢাকা মহানগরীর 4 কমিটি। বিগত আন্দোলনে দল ও সহযোগী সংগঠনের অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে খোদ দলের ভিতরেই। তবে বিএনপির মহাসচিব বললেন, কমিটি ভেঙে দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। না, এটা তো কোনো কথা নেই। প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, for any organization, even human beings, সমাজের জন্য নিউ ব্লাড ইজ ভেরি এসেনশিয়াল। আপনার ভীষণ জরুরি আর কি। আপনার একটা রাজনৈতিক দলের এটা আপনার রুটিন ওয়ার্ক। দল পুনর্গঠন প্রক্রিয়ায় কাদেরকে জায়গা দেওয়া হবে এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এটা তো আপনার নিঃসন্দেহে আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেন, তবে এর সংখ্যা খুব কম। আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। দলের সিনিয়র কয়েকজন নেতা মারা যাওয়ায় দীর্ঘদিনই খালি রয়েছে বিএনপির স্থায়ী কমিটির কিছু পদ। কারা ঢুকছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ নিয়েও কানাঘুষা আছে। বিএনপির মহাসচিব বলেন, এর এখতিয়ার হাইকমান্ডের। তবে দলের কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়। আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি। আমরা মনে করি যে বছর খানিক তো লাগবে রেডিওতে সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। আমি সেটা বলতে পারছি না, এটা তো আমাদের নেতার ব্যাপার, নেত্রীর ব্যাপার। দল সম্পূর্ণভাবে সব
সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন। এটা উনি সিদ্ধান্ত নেবেন বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে। নতুন করে আন্দোলনে নামার আগেই দল পুনর্গঠনের কাজ শেষ হবে বলেও জানান বিএনপির মহাসচিব ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির আগাগোড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে ভালো মানুষ বানানোর জন্য মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন। শুক্রবার সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এসব বলেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার নিশ্চয়তা চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তা না পেয়ে বর্তমান সরকারকে শত্রু মনে করে দলটি। তামজিদ সুমনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে সর্বকালের ভালো সড়ক রয়েছে দাবি করে ওবায়দুল কাদের সড়ককে যানজটমুক্ত রাখতে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র না বসাতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। রাস্তার জন্য কোথাও বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটি টপ টু বটম দুর্নীতিতে নিমজ্জিত। তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমানকে ভালো মানুষ বানানোর জন্য বিএনপি মহাসচিব বিবৃতি দেয়। কাদের বলেন, তারেক রহমানকে এখন শাস্তি দেওয়ার কিছু নেই, তিনি এখন শাস্তি ভোগ করবেন। তাকে দেশে এনে সেই শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিগ্রস্ত ভারপ্রাপ্ত চেয়ার, তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। এই সরকার বিএনপির শত্রু ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, তারা চায় ক্ষমতায় আসার নিশ্চয়তা। দলটি তা পায়নি বলেই তারা বর্তমান সরকারকে শত্রু মনে করে। বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে, সেই সরকারই তাদের বন্ধু হতে পারে। অন্য কোরবানি ঈদকে ঘিরে অতিরিক্ত চাপ থাকলেও এখন পর্যন্ত সড়কে যানজট হয়নি বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কিন্তু যানজট সেটা এখনো নেই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জমে উঠেছে কোরবানির পশুর হাট, যদিও দাম বাড়তি হাঁকার অভিযোগ ক্রেতাদের। সেই খবর জানতে রাজধানীর হাজারীবাগ থেকে যোগ দিচ্ছেন নাজিবুর রহমান এবং রংপুর থেকে একেএম মনুল হক। আমরা শুরুতেই যাচ্ছি নাজিবের কাছে। নাজিব, শুনতে পাচ্ছেন আমাকে? আমাদেরকে জানাবেন, হাটে পশুর বেচা বিক্রি কেমন দেখছেন, বিক্রেতারা দাম কেমন হাঁকছেন এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? ফারজানা, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বেশিরভাগ হাটই জমে উঠেছে, অর্থাৎ ক্রেতারা আসতে শুরু করেছেন আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং পবিত্র জুম্মার নামাজের আদায় করেই কিন্তু ক্রেতারা ছুটে আসছেন হাটে। তবে বিক্রি কিন্তু খুব একটা বেশি নাই। তাই তার পেছনের কারণ হিসেবে যেটি ক্রেতারা বলছেন সেটি হচ্ছে বিক্রেতারা খুব বেশি দাম হাঁকাচ্ছেন। এখনো ঈদের আরও 2 থেকে 3 দিন সময় বাকি এবং 2 দিন সময় পাচ্ছেন ঈদের আগে পশুটি ক্রয় করার ক্ষেত্রে, এবং সেটি বিবেচনা করেই কিন্তু বিক্রেতারা এখনো দাম ছাড়ছেন না বলে অভিযোগ করছেন ক্রেতারা। আপনাদেরকে যদি একটু দাম সম্পর্কে জানাই, যে স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে যিনি বিক্রেতা রয়েছেন তিনি প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা দাম হাঁকাচ্ছেন, এবং মাঝারি সাইজের যেই গরুগুলো ক্রেতাদের মূল আকর্ষণ সেগুলো কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার নিচে কোনোভাবেই তারা মেলাতে পারছেন না ক্রেতারা বলে অভিযোগ করছেন, এবং সেই পশুগুলোর দাম কিন্তু প্রায় 2 লাখের উপরে চাচ্ছেন এখনো বিক্রেতারা। এবং ব্যাপারীরা অনেকটা অলস সময়ই পার করছেন, কেননা এখনো পর্যন্ত সেভাবে বেচাকেনা আমরা লক্ষ্য করিনি। রাজধানীর বিভিন্ন হাট ঘুরেছি আমরা সকাল থেকে। সেই সাথে ব্যাপারীরা আরও যেটি বলছেন যে এবার পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম এবং বিপুল পরিমাণ পশুর যোগান আমরা দেখছি রাজধানীর হাটগুলোতে। সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে দাম কিছুটা নাগালের মধ্যে চলে আসবে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। এবং বিক্রেতারা যেটি বলছেন যে পশুর যেই খরচটি তারা করেছেন পশু পালনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা তেমন দাম ক্রেতাদের কাছ থেকে পাচ্ছেন না। তো সব মিলিয়ে দিন যত গড়াবে তত হয়তো আরও ক্রেতার সংখ্যা বাড়বে, বেচা বিক্রিও শুরু হবে। এবং বিক্রেতারা যেটি ধারণা করছেন যে আগামীকাল থেকে মূলত বিক্রির সংখ্যা অনেকটাই বেড়ে যাবে এবং ক্রেতা সমাগমও অনেক থাকবে।
তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা। নাজিব, আপনি সাথেই থাকবেন। এবারে আমরা রাজধানীর বাইরে যাচ্ছি, রংপুরে। আমাদের সাথে মইনুল যোগ দিচ্ছেন। মইনুল, রংপুরে এবছর কতগুলো হাট বসেছে আমাদের জানান, এবং বেচা বিক্রি কেমন চলছে? ফারজানা, রংপুরে কিন্তু মানে অসংখ্য এই পশুর হাট কিন্তু ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী এবং স্থায়ী হাটগুলো কিন্তু অসংখ্য। এর পরিসংখ্যান হয়তো আমরা দিতে পারবো না, কারণ সময় যত গড়িয়ে আসছে হাটের পশু হাটের কিন্তু সংখ্যা তত বাড়ছে। আমি রংপুরের ক্যান্টনমেন্টের পাশেই একদম নিশবেদগঞ্জ যে হাটটি, সেখানে এসেছি। এটিও কিন্তু একটি অস্থায়ী হাট। এই হাটটা শুধুমাত্র ঈদ উপলক্ষেই করা হয়। এখানে এসে আমরা যে চিত্রটা দেখছি, একই তো বন্ধের দিন, শহরের মানুষজনের ক্রেতা সংখ্যা এখানে বেশি, তাই এখানে পশু সংখ্যা মানে ধীরে ধীরে বাড়ছে, তবে দাম কিন্তু খুব বেশি। আর ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু এই দাম কষাকষি নিয়ে চলছে নানান কথোপকথন। এবং এখানে বিভিন্ন স্থান থেকে যে পশুগুলো এসেছে, আমরা খোঁজ নিয়ে জেনেছি খামারিদের পাশাপাশি এবার কিন্তু গৃহস্থরাও এই ঈদুল আজহা উপলক্ষে কোরবানির নানান পশু, গরু, খাসি, ভেড়া এ সমস্ত কিন্তু তারা লালন পালন করেছে। তাদের টার্গেটেই ছিল এই ঈদুল আজহা। তাই দাম কিন্তু আজকে একটু বন্ধের দিন বলে দামটা একটু বেশি, ক্রেতারা এটা বলছে। আর বিক্রেতারা বলছে যে গোখাদ্য সহ নানান কারণে পশুর দাম কিন্তু এবার বাড়তি। তা এখন পর্যন্ত আমরা দেখছি আরও পশু আসছে, ক্রেতাও আসছে, হয়তো ভিড় আরও এই অঞ্চলে বেড়ে যাবে, তবে পশুর দাম কিন্তু বাড়তি। ফারজানা। আমরা সহকর্মীদের কাছ থেকে জানছিলাম কোরবানির পশু বেচা বিক্রির খবর। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে প্রায় সব ধরনের মশলার দামই বাড়তি। গত এক মাসের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে 1000 টাকার বেশি। এছাড়া সাম্প্রতিক সময় গোলমরিচ এবং দারুচিনির দামও বেড়েছে। অন্যদিকে গত 15 দিনে আদার দাম কেজিতে 50 টাকার বেশি বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। হাসানুল শাওনের রিপোর্ট। কোরবানির ঈদের সময়ে চাহিদা বাড়ে সব ধরনের মশলার। এ সময় প্রতি বছরই এসব পণ্যের দামও বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে আদার। 2 সপ্তাহ আগেও যে আদার কেজি ছিল 230 থেকে 250 টাকা, তা এখন 300 টাকা ছাড়িয়েছে। আদা দুইটা একই দাম, 300 টাকা কেজি। মাসখানেক আগে ছিল এটা ছিল 220 টাকা, এটা ছিল 240 টাকা। আদা 4 দিন ধরে বাড়তি বাজার, খুচরা 300 টাকা বিক্রি করতেছে। 1 মাস আগেও ভালো মানের এলাচের কেজি ছিল 3000 টাকা, যা এখন 4000 টাকা ছাড়িয়েছে। আর সাধারণ মানের এলাচের কেজিও 3000 টাকার ওপরে। অন্যদিকে গত 2 সপ্তাহে ভালো মানের প্রতি কেজি দারুচিনির দাম 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকায়। গোলমরিচের দামও 200 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। সারা বছর একরকম, ঈদের সময় ওনারা ইচ্ছা করে বাড়ায় না জানি, আসলেই বাড়ে আমরা তো জানি না। আর বাজার করতে আসে আমরা আগে পকেটে করে টাকা আনতাম, এখন আর কিছুদিন পর ব্যাগে টাকা নিয়ে আসতে হবে। প্রতি বছর তো বাড়েই, ঈদের সময় শুধু মশলা না, সব ধরনের পণ্যেরই দাম বাড়ে। কুরবানির বা মাংস মধ্যে যেগুলো লাগে আর কি। দাম কেমন দেখতেছেন? দাম তো অনেক মনে হচ্ছে আর কি আমাদের কাছে। প্রতি কেজি জিরার দাম এখন 700 টাকা, আর লবঙ্গর কেজি মিলছে 1800 থেকে 2000 টাকায়। বিক্রেতারা বলছেন গত 1 মাস ধরে সব ধরনের মশলার দাম একটু একটু করে বেড়েছে। মশলার দাম যা বাড়ার ঈদের 15 দিন 1 মাস আগে দাম বাড়ছে। যে এলাচি ছিল 2500 3000, এখন 4500 টাকা। এটা তো দামি জিনিসই, এর দাম বাড়বো কি? এলাচির দামটা খালি বাড়ছে, জিরার দাম তো কমছে। তবে ওঠানামা নেই পেঁয়াজ এবং রসুনের দামে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, আর আমদানি করা রসুনের কেজি এখন 220 টাকা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চিরচেনা ভোগান্তির বদলে এবার রাজধানী থেকে ট্রেনে ঈদযাত্রা অনেকটাই স্বস্তির। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। কয়েকটি ট্রেন 15 থেকে 20 মিনিট বিলম্ব করলেও তাকে দেরি বলতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে বাসেও মানুষের ভিড় বাড়ছে, বাড়তি ভাড়া নেবার অভিযোগও করেছেন অনেকে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। ঈদের মৌসুমে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের এমন ছবি দেখে বোঝা মুশকিল এটি আসলেই ঈদযাত্রার ট্রেন কিনা। কিন্তু বাস্তবতা হলো এবারের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে টিকিট ছাড়া স্টেশনের ভেতরেই প্রবেশ করতে পারছেন না কেউ।
3 ধাপে টিকিট চেক করে স্টেশনে প্রবেশ করতে পারছেন সবাই। ফলাফলে ট্রেনে ছাদ তো নয়, ভেতরের সিট ছাড়া তেমন কেউ নেই বললেই চলে। কোনো হয়রানি হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। কোনো ভোগান্তি নাই, আরামদায়কভাবে যাইতেছি। ট্রেনের টিকিট আমরা 1 সপ্তাহ আগে করছি, তো কোনো সমস্যা হয় নাই। ভোগান্তি নেই তেমন একটা। আবার যে সময় ট্রেন ছেড়ে যাবার কথা তার কাছাকাছি সময়ে ছেড়ে যাওয়ায় স্বস্তি আছে অনেকের মাঝে। এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ও ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। সার্বিক বিষয় যদি বলি, যে এক কথায় সম্মানিত যাত্রী ধরনের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্য করতে বাংলাদেশ রেলওয়ে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ভিড় আছে ঘরমুখী মানুষের। বরাবরের মতোই বাড়তি ভাড়া নেবার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। একটু বেশি মনে হয়েছে, কিন্তু অনলাইনেরটাই আসলে মানে এক্সট্রা কোনো কাউকে দিয়ে থার্ড পার্টিকে দিয়ে মানে টিকিট কাটতে হয়নি। টিকিট পাইনি, তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার নেই। ভাড়া বিআরটি চার্জ করছে 644 টাকা এরকম, আমরা 600 টাকা টিকিট বিক্রি করছি। ভাড়া বাড়তে হলো কোত্থেকে? শনিবার বাস ট্রেনে ঘরমুখ মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখী মানুষ এবং অতিরিক্ত গাড়ির চাপ এবং কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজও সকাল থেকে সৃষ্টি হয় যানজটের। তবে বেলা বাড়ার সাথে সাথেই স্বাভাবিক হয় যান চলাচল। ভোররাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পংলিতে উত্তরাঞ্চলগামী সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে, এতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এছাড়া ময়মনসিংহ লিংক রোড এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাক বিকল হয়, ফলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্কা থেকে রসুলপুর এলাকা পর্যন্ত অন্তত 8 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিকেল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। টোল প্লাজা থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে এখনও থেমে থেমে চলছে যানবাহন। তবে চাপ নেই ঢাকা আরিচা মহাসড়কে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথেও যাত্রীদের বাড়তি কোনো চাপ নেই। ওদিকে ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ঈদে ঘরমুখী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। হাইওয়ে পুলিশ জানায়, আজ সাভার এবং আশুলিয়ার বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়ার পাশাপাশি মহাসড়কে যানবাহনের চাপও বেড়েছে। দুপুর থেকে মহাসড়কের সিএমবি থেকে নবীনগর, সাভার বাজার স্ট্যান্ড, গ্যান্ডা এবং আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দিয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে প্রায় সব ধরনের মশলার দামই বাড়তি। গত 1 মাসের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে 1000 টাকারও বেশি। এছাড়া সাম্প্রতিক সময়ে গোলমরিচ এবং দারুচিনির দামও বেড়েছে। অন্যদিকে গত 15 দিনে আদার দাম কেজিতে 50 টাকা বেশি বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। হাসানুল শাওনের রিপোর্ট। কোরবানির ঈদের সময়ে চাহিদা বাড়ে সব ধরনের মশলার। এ সময় প্রতি বছরই এসব পণ্যের দামও বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে আদার। 2 সপ্তাহ আগেও যে আদার কেজি ছিল 230 থেকে 250 টাকা, তা এখন 300 টাকা ছাড়িয়েছে। আদা 2 টাকা কি দাম? 300 টাকা কেজি। মাসখানেক আগে ছিল এটা ছিল 220 টাকা, এটা ছিল 240 টাকা। আদা 4 দিন ধরে বাড়তি বাজার, খুচরা 300 টাকা বিক্রি করতেছে। 1 মাস আগেও ভালো মানের এলাচের কেজি ছিল 3000 টাকা, যা এখন 4000 টাকা ছাড়িয়েছে। আর সাধারণ মানের এলাচের কেজিও 3000 টাকার ওপরে। অন্যদিকে গত 2 সপ্তাহে ভালো মানের প্রতি কেজি দারুচিনির দাম 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকায়। গোলমরিচের দামও 200 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। সারা বছর একরকম, ঈদের সময় ওনারা ইচ্ছা করে বাড়ায় না জানি, আসলেই বাড়ে আমরা তো জানি না। আর বাজার করতে আসে আমরা আগে পকেটে করে টাকা আনতাম, এখন আর কিছুদিন পর ব্যাগে টাকা নিয়ে আসতে হবে। প্রতি বছর তো বাড়েই, ঈদের সময় শুধু মশলা না, সব ধরনের পণ্যেরই দাম বাড়ে। কুরবানির বা মাংস মধ্যে যেগুলো লাগে আর কি। দাম কেমন দেখতেছেন? দাম তো অনেক মনে হচ্ছে আর কি আমাদের কাছে। প্রতি কেজি জিরার দাম এখন 700 টাকা, আর লবঙ্গর কেজি মিলছে 1800 থেকে 2000 টাকায়। বিক্রেতারা বলছেন, গত 1 মাস ধরে সব ধরনের মশলার দাম একটু একটু করে বেড়েছে। মশলার দাম যা বাড়ার ঈদের 15 দিন 1 মাস আগে দাম বাড়ছে। যে এলাচি ছিল 2500 3000, এখন 4500 টাকা। এটা তো দামি জিনিসই,
এর দাম বাড়বো কি? এলাচির দামটা খালি বাড়ছে, জিরের দাম তো কমছে। তবে ওঠানামা নেই পেঁয়াজ এবং রসুনের দামে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, আর আমদানি করা রসুনের কেজি এখন ২২০ টাকা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাদারীপুর জেলায় শতাধিক স্থায়ী এবং অস্থায়ী গরু ছাগলের হাট বসেছে। এসব হাটে বিভিন্ন সাইজের গরু, ছাগল, মহিষ উঠেছে। ক্রেতারা বলছেন বিক্রেতারা দাম বেশি চাচ্ছে, আর বিক্রেতারা বলছেন পশু লালন পালন খরচ বেশি হয়েছে, তাই দামও বেশি। চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু রয়েছে বলে জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুবোধ কুমার দাস। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা বেড়েছে হাটগুলোতে। তবে দাম নিয়ে অভিযোগের অন্ত নেই বেশিরভাগ ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন পশুর তুলনায় এখনও ক্রেতার সংখ্যা অনেকটাই কম। সেই সাথে দামও সহনীয় বলে দাবি ব্যাপারীদের। নগরীর বেশিরভাগ হাটগুলো সীমানা ছাড়িয়ে মূল সড়কে অবস্থান নিয়েছে। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার সকাল থেকেই কোরবানি পশু কিনতে তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠের অস্থায়ী হাটে আসছেন মানুষ। পছন্দের পশুর চড়া মূল্য দেখে ফিরে যাচ্ছেন বেশিরভাগ ক্রেতা। হাটের পশুর সংখ্যা বেশি হলেও বেচা বিক্রি এখনো শুরু হয়নি। বেশিরভাগ ক্রেতারাই দাম যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা। গরুর দাম এখন বর্তমানে গরুর দাম বাড়তি, গরু তারা ছাড়তেছে না। পরিবর্তনে আইসে আমরা গরুর বাজার অনেক কম, দাম কমই, এরপরে মনে করেন তিব্বত গরু আসতেছে না। একই চিত্র রাজধানীর হাজারীবাগ হাটে। পশুর যোগান বেশি হলেও বিক্রি কম। জুম্মার নামাজ শেষ করে অনেকে পশু কিনতে এসে দাম শুনে ফিরে গেছেন। এরই মধ্যে আবার ন্যায্য মূল্যে পশু কিনতে পারায় খুশি অনেকে। আমার মনে হয় আমার কাছে আমি ন্যায্য মূল্যে কিনতে পারছি, আলহামদুলিল্লাহ। আসছি, দাম জিজ্ঞাসা করতেছি, দেখতেছি তো দাম মোটামুটি মনে করেন যে সাধ্যর মধ্যে আছে আর কি। নগর জুড়ে অস্থায়ী পশুর হাটগুলোর সীমানা অতিক্রম করে পশু নিয়ে মূল সড়কে জায়গা নিয়েছে অনেক ব্যবসায়ী। 2টা দিন হয়তো একটু আপনার রাস্তার মাঝে থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাঠে ইনশাল্লাহ গরুগুলো নিয়ে আসবো। এবারে মোট 21টি হাটে চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছে হাট সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন খুলনা থেকে আবু তৈয়ব এবং গাবতলী থেকে মিজান রহমান। প্রথমে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, খুলনার পশুর হাট জমে উঠেছে কি? জি মীর তৌফিক, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন যে প্রত্যেকটা হাটিতে বেশ ওই যে উপচে পড়া ওই যে পশু আসছে। আমি এখন রয়েছি খুলনা সিটি কর্পোরেশনের ওই জোড়াগেটের একমাত্র পশুর হাটে। এখানে কিন্তু গতকাল রাত হতে প্রচুর পরিমাণ আপনার গরু, ছাগল এসেছে, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কিন্তু কেনা বেচা শুরু হয়নি। তবে এরা কর্তৃপক্ষ আশা করছেন আজকে রাত থেকে কিন্তু কেনা বেচা হবে। আপনি জানেন খুলনায় তাপমাত্রা প্রচণ্ড বহু, আমি দেখছি এখানে যারা গরু নিয়ে আসছেন বড় বড় গরুগুলো কিন্তু আবার একটু পরে নিয়ে পুকুরে নিয়ে গোসল করাচ্ছেন, কেউ বালতিতে পানি দিচ্ছেন, কেউ আবার ফ্যান চালায় রাখছেন। এটা একটা বেশ অসহনীয়। আর একটা কথা বলতে হয়, এখানে যে বড় গরুর এবার মনে হচ্ছে দাম একটু কম মনে হচ্ছে। মানে যে গরুর দাম আমার কাছে 3 লাখ টাকা চেয়েছে, আর তার চেয়ে মানে 3 ভাগের 1 ভাগ মাংস হবে, সেই গরুর দাম চাওয়া হচ্ছে 1,65,000 টাকা। জি, তবে এখানে বিক্রেতাদের আশা আজকে রাত থেকে মূলত ঈদের দিন পর্যন্ত এখানে কেনাবেচা চলবে। ওই বিপুল পরিমাণ এখানে পশু আসছে। যে আপনি এখানে জানেন যে জোড়াগেট পশুর হাট, এটা ছেড়ে 7 নম্বর ঘাট, ওদিকে ওই 4 নম্বর ঘাট, নদীর ঘাট সম্পূর্ণ এলাকা, এবং এই এলাকাতে কিন্তু যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল এলাকা থেকে ওই যে পশু এখানে আসে। সব মিলে এক কথা বলা যায় যে এখনো মানে সব কিছু প্রস্তুত, শুধু ক্রেতারাই আসলে তারা পশু কিনবেন পছন্দ মতো এবং তা নিয়ে যাবেন এবং কোরবানি করবেন। জি মীর তৌফিক, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। তৈয়ব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এখন যাচ্ছি গাবতলী হাটে সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমানের কাছে। মিজান, গাবতলী হাটে বিক্রি কেমন দেখছেন, আর কোন সাইজের গরুর চাহিদা বেশি? তৌফিক, ঈদ তো যত কাছে গোনায় আসছে, আর খুব বেশি দিন নাই, আগামী সোমবারেই কোরবানির ঈদ হবে। সেই কারণেই আজকে সকাল থেকেই এই যে
স্থায়ী হাট, তারপরেও কুরবানির এই যে গাবতলীর হাটে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা, প্রচুর পরিমাণে গরুও রয়েছে। খুবই জমজমাট এখন, যেহেতু আর খুব বেশি দিন নেই এই কারণেই। কিন্তু গরুর যে চাহিদা সেটি হচ্ছে দেশি জাতের মাঝারি গড়নের গরুরই কিন্তু সবচেয়ে বেশি চাহিদা এবং বিক্রি হচ্ছে, এবং সেই ধরনের গরুর দামও খুব ভালোই পাচ্ছেন ব্যাপারীরা। কিন্তু এরই মধ্যে খুবই অস্থির দাম নিয়ে কিন্তু এই ক্রেতা এবং বিক্রেতা খুবই অটল অবস্থায় রয়েছে, কারণ সামনে শনি এবং রোববার এই 2 দিন কিন্তু আরও রয়েছে। এই ক্ষেত্রে দাম কিন্তু ছাড় দিতে যাচ্ছে না, খুবই অস্থির এবং অস্বাভাবিক কুরবানির পশুর দাম, বিশেষ করে গরুর দাম হয়েছে। এবং এর কারণ হিসেবে যারা সাধারণ ক্রেতা তারা বলছেন যে এই যে গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে বিভিন্ন অ্যাগ্রো ফার্মের যে বড় বড় গরুগুলো তার যে অযৌক্তিকভাবে মূল্য নির্ধারণ, কোটি কোটি টাকার মূল্য নির্ধারণের যে খবর ছড়িয়েছে তার প্রভাব কিন্তু এই গরুর বাজারে পড়েছে। এবং এই কারণে গরুর চেহারা, গড়ন, দেখতে কেমন, চামড়া কেমন, চোখ কত বড়, ছোট না বড়, এই ধরনের অবস্থা, এই ধরনের বিষয় আশয়ের উপরে বড় সাইজের গরু, যেসব মানে তারকা খ্যাতি সম্পন্ন গরু, সেই ধরনের গরুর কিন্তু অস্বাভাবিক দাম। এবং এই 2 পর্যায়ের ব্যবসা, ক্রেতা বিক্রেতারা 2 পর্যায়ে অনড় রয়েছেন। অনেকেই বলছেন যে গরু তারা কম দামে বিক্রি করবেন না, তাদের কাঙ্ক্ষিত লাভ না হলে বা দাম না পেলে তারা গরু কিন্তু ফেরত নিয়ে যাবেন। এভাবেই কিন্তু চলছে কুরবানির এই হাট। তৌফিক। জানছিলাম গরুর হাটের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। Holidaymakers are going home comfortably this year as trains have been leaving on time for the last 2 days. A visit to Komlapur rail station also showed no overcrowding at the train station like in previous years, and passengers could board the trains comfortably. Again, despite some train schedule disruptions the previous few days, all trains are on time today. The bus terminals in Dhaka are buzzing with commuters on their way home. Bus passengers said the transport companies charge higher fares. Traffic on the Bangabandhu Expressway and Dhaka-Tangail Bangabandhu Bridge Highway has surged as people are travelling to their hometowns for Eid ul-Adha, which will be celebrated on Monday. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said there is plan to hold BNP's Central Council within this year. In an interview to NTV, Mirza Fakhrul said the new committee of BNP's affiliated organizations will be formed very soon. The new blood will be given priority in the committee. Fakhrul added, saying that leaders' contribution in movement against ruling autocratic regime will be evaluated. The Secretary General said this as BNP dissolved its city unit committees of Dhaka, Chattogram and Borishal and the Central Committee of its Youth Front, Jatiyotawadi Jubo Dol. না না, এটা তো কোনো কথা নেই, এগুলো প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন, ইভেন হিউম্যান বিইংস, সমাজের জন্য নিউ ব্লাড ইজ ভেরি এসেনশিয়াল। আপনার ভীষণ জরুরি আর কি। আপনার একটা রাজনৈতিক দলের এটা আপনার রুটিন ওয়ার্ক। এটা তো আপনার নিঃসন্দেহে আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেন, তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। Meanwhile, Awami League General Secretary Obaidul Qadir has said Mirza Fakhrul issued statement to present Tariq Rahman as a good person, though BNP is top to bottom corrupt party. He said this at a press conference today. BNP top to bottom একটা দুর্নীতিবাজ তো বারবার চলছে। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে।
এক বছরের মধ্যে বিএনপির কাউন্সিলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দল ও সহযোগী সংগঠনের নতুন কমিটিতে এবার তরুণদের প্রাধান্য দেওয়া হবে, মূল্যায়ন করা হবে আন্দোলন সংগ্রামের ভূমিকা। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে বিলুপ্ত করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটিও। এছাড়া ভেঙে দেওয়া হয়েছে ছাত্রদলের ঢাকা মহানগরীর 4 কমিটি। বিগত আন্দোলনে দল ও সহযোগী সংগঠনের অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে খোদ দলের ভিতরেই। তবে বিএনপির মহাসচিব বললেন, কমিটি ভেঙে দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। না, এটা তো কোনো কথা নেই। প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন, ইভেন হিউম্যান বিইংস, সমাজের জন্য নিউ ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল। আপনার ভীষণ জরুরি আর কি। আপনার একটা রাজনৈতিক দলের এটা আপনার রুটিন ওয়ার্ক। দল পুনর্গঠন প্রক্রিয়ায় কাদেরকে জায়গা দেওয়া হবে এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এটা তো আপনার নিঃসন্দেহে আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেন। তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। দলের সিনিয়র কয়েকজন নেতা মারা যাওয়ায় দীর্ঘদিনই খালি রয়েছে বিএনপির স্থায়ী কমিটির কিছু পদ। কারা ঢুকছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ নিয়েও কানাঘুষা আছে। বিএনপির মহাসচিব বলেন, এর এখতিয়ার হাইকমান্ডের। তবে দলের কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। কাউন্সিল সহসা হবে কিনা আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়। আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি আমরা। তো আমরা মনে করি যে বছর খানিক তো লাগবে রেডিওতে সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। আমি সেটা বলতে পারছি না, এটা তো আমাদের নেতার ব্যাপার, নেত্রীর ব্যাপার। দল সম্পূর্ণভাবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন। এটা উনি সিদ্ধান্ত নেবেন, বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে। নতুন করে আন্দোলনে নামার আগেই দল পুনর্গঠনের কাজ শেষ হবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির আগাগোড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে ভালো মানুষ বানানোর জন্য মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন। কাদের বলেন, তারেক রহমানকে এখন শাস্তি দেওয়ার কিছু নেই, তিনি এখন শাস্তি ভোগ করবেন। তাকে দেশে এনে সেই শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এসব বলেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার নিশ্চয়তা চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তা না পেয়ে বর্তমান সরকারকে শত্রু মনে করে দলটি। ঈদের সড়কের নিরাপত্তায় পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র না বসাতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান তিনি। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল, ভারপ্রাপ্ত চেয়ার। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আপনি তো দুপুর থেকে সদরঘাটে আছেন, তো ঈদ যাত্রায় লঞ্চে মানুষের ভিড় কেমন দেখছেন আর যাত্রীরা কি বলছেন? শাওন, যাত্রীদের ভিড়ের কথা যদি বলতে চাই, আমার পেছনের দিকটি যদি লক্ষ্য করেন, আসলে সদরঘাটে তিল দৌড়বার মতো কোনো জায়গা এখানে নাই, কোনো জায়গা খালি নেই। আমি দুপুরের পর বিকেলের পর থেকে এখানে আসার পরে বেশ কয়েকটি লঞ্চ ঘুরে দেখেছি। এখানে এখন প্রায় 30টির মতো লঞ্চ দাঁড়িয়ে আছে, যারা দেশের বিভিন্ন জেলার দিকে রওনা করবে একটু পরে বা কিছুক্ষণ পরে। বেশ কয়েকটি লঞ্চ আমি ঘুরে দেখেছি, সেই লঞ্চগুলোর একেবারে নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত পুরোটাই ভরে গেছে। তাও লঞ্চ কর্তৃপক্ষ আরও যাত্রীর জন্য লঞ্চগুলো এখনই ছাড়ছে না। যাত্রীদের অভিযোগ, তারা অনেক বেশি
যাত্রীদের অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষ অনেক বেশি যাত্রী চায় যাতে করে তাদের মুনাফা অনেক বেশি হয়। তারা এমনটা অভিযোগ করেছেন। যদি এখন যে পরিমাণ যাত্রী লঞ্চগুলোতে আছে তারা চাইলেই এই লঞ্চ ছেড়ে দিতে পারেন। এর বাইরে লঞ্চের বাইরেও নিচে সদরঘাটের আশেপাশে অনেক মানুষ আসলে গ্রামে তাদের স্বজনদের সঙ্গে ঈদ করবার জন্য প্রস্তুত হয়েছেন। তারাও লঞ্চে জায়গা খুঁজে নিচ্ছেন। অনেক লঞ্চে জায়গা পাওয়া যাচ্ছে, অনেক লঞ্চে জায়গা পাওয়া যাচ্ছে না। শাওন, এই ছিল সদরঘাট থেকে। জানছিলাম লঞ্চে ঈদ যাত্রার খবর। চিরচেনা ভোগান্তির বদলে এবার রাজধানী থেকে ট্রেনে ঈদযাত্রা অনেকটাই স্বস্তির। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়। কয়েকটি ট্রেন 15 থেকে 20 মিনিট বিলম্ব করলেও তাকে দেরি বলতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে বাসেও মানুষের ভিড় বাড়ছে, বাড়তি ভাড়া নেবার অভিযোগও করেছেন অনেকে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। ঈদের মৌসুমে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের এমন ছবি দেখে বোঝা মুশকিল এটি আসলেই ঈদযাত্রার ট্রেন কিনা। কিন্তু বাস্তবতা হলো এবারের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে টিকিট ছাড়া স্টেশনের ভেতরেই প্রবেশ করতে পারছেন না কেউ। 3 ধাপে টিকিট চেক করে স্টেশনে প্রবেশ করতে পারছেন সবাই। ফলাফলে ট্রেনের ছাদ তো নয়, ভেতরের সিট ছাড়া তেমন কেউ নেই বললেই চলে। কোনো হয়রানি হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। কোনো ভোগান্তি নাই, আরামদায়কভাবে যাইতেছি। ট্রেনের টিকিট আমরা 1 সপ্তাহ আগে করছি, তো কোনো সমস্যা হয় নাই। ভোগান্তি নেই তেমন একটা। আবার যে সময় ট্রেন ছেড়ে যাবার কথা তার কাছাকাছি সময়ে ছেড়ে যাওয়ায় স্বস্তি আছে অনেকের মাঝে। এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ও ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। সার্বিক বিষয় যদি বলি, যে এক কথায় সম্মানিত যাত্রী ধরনের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্য করতে বাংলাদেশ রেলওয়ে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ভিড় আছে ঘরমুখী মানুষের। বরাবরের মতোই বাড়তি ভাড়া নেবার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। একটু বেশি মনে হয়েছে, কিন্তু অনলাইনেরটাই আসলে মানে এক্সট্রা কোনো কাউকে দিয়ে থার্ড পার্টিকে দিয়ে মানে টিকিট কাটতে হয়নি। টিকিট পাইনি, তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার নেই। ভাড়া বিআরটি চার্জ করছে 644 টাকা এরকম, আমরা 600 টাকা টিকিট বিক্রি করছি। ভাড়া বাড়তে হলো কোত্থেকে? শনিবার বাস ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা বেড়েছে হাটগুলোতে। তবে দাম নিয়ে অভিযোগের অন্ত নেই বেশিরভাগ ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন পশুর তুলনায় এখনও ক্রেতার সংখ্যা অনেকটাই কম। সেই সাথে দামও সহনীয় বলে দাবি ব্যাপারীদের। নগরীর বেশিরভাগ হাটগুলোর সীমানা ছাড়িয়ে মূল সড়কে অবস্থান নিয়েছে। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার সকাল থেকেই কোরবানি পশু কিনতে তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠের অস্থায়ী হাটে আসছেন মানুষ। পছন্দের পশুর চড়া মূল্য দেখে ফিরে যাচ্ছেন বেশিরভাগ ক্রেতা। হাটের পশুর সংখ্যা বেশি হলেও বেচা বিক্রি এখনো শুরু হয়নি। বেশিরভাগ ক্রেতারাই দাম যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা। গরুর দাম এখন বর্তমানে গরুর দাম বাড়তি, গরু এরা ছাড়তেছে না। ফেরপুর তো না এসে আমরা গরুর বাজার অনেক কম, দাম কমই, এরপরও মনে করেন তিব্বত গরু আরতাছে না। একই চিত্র রাজধানীর হাজারীবাগ হাটে। পশুর যোগান বেশি হলেও বিক্রি কম। জুম্মার নামাজ শেষ করে অনেকে পশু কিনতে এসে দাম শুনে ফিরে গেছেন। এরই মধ্যে আবার ন্যায্য মূল্যে পশু কিনতে পারায় খুশি অনেকে। আমার মনে হয় আমার কাছে আমি ন্যায্য মূল্যে কিনতে পারছি, আলহামদুলিল্লাহ। আসছি, দাম জিজ্ঞেস করতেছি, দেখতেছি তো দাম মোটামুটি মনে করেন যে সাধ্যর মধ্যে আছে আর কি। নগর জুড়ে অস্থায়ী পশুর হাটগুলোর সীমানা অতিক্রম করে পশু নিয়ে মূল সড়কে জায়গা নিয়েছে অনেক ব্যবসায়ী। 2টা দিন হয়তো একটু আপনার রাস্তার মাঝে থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাঠে ইনশাল্লাহ গরুগুলো নিয়ে আসবো। এবারে মোট 21টি হাটে চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছে হাট সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কার পবিত্র কাবা শরীফে প্রারম্ভিক তাওয়াফ শেষে লাখো মুসল্লি পৌঁছেছেন তাবুর নগরী মিনায়।
হাজিরা আজ মিনা থেকে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। 9 জিলহজ শনিবার হজের দ্বিতীয় দিনে তারা যাবেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন শেখ মাহের মুয়াক্কি। আরাফাত ময়দানের খুতবা ও ইবাদত শেষে প্রায় 8 কিলোমিটার দূরে মুস্তালিফায় হাজিরা রাত্রি যাপন করবেন। 10 জিলহজ রোববার হজের তৃতীয় দিন ফজরের নামাজ আদায় করে হাজিরা মুস্তালিফা থেকে আবার মিনায় ফিরে পশু কোরবানি করবেন। এরপর কোরবানির শেষে মাথা মুন্ডন করবেন তারা। চলতি বছর হজে অংশ নিচ্ছেন 20 লাখের মতো মুসল্লি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।